আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমরা একটা খুবই আলোচিত বিষয় নিয়ে কথা বলবো। গ্রামারের মধ্যে সবথেকে ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে কিছু রুল এক্সাম্পলের মাধ্যমে শিখব। একদিনে আমরা শেষ করব না, ক্লাসটা কয়েকটা পর্বে আমরা করব। তো রাইট ফর্ম অফ ভার্বস শুরু করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের যে ভার্ব গুলো আছে এগুলো জানা দরকার। সব ভার্ব যদি আমরা নাও জানি, মৌলিক যে ভার্ব গুলো আছে সেগুলোর অর্থ, সেগুলোর প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব, এই জিনিসটা আমাদের অবশ্যই জানতে হবে। তারপরে এর আগে যখন আমরা ভার্ব করলাম তখন কিন্তু আমরা ভার্বের ক্লাসিফিকেশন করেছিলাম। এই ভার্বগুলো আমাদের জানা দরকার যে কোনগুলো আসলে প্রিন্সিপাল ভার্ব, কোনগুলো অক্সিলারি ভার্ব, কোনগুলো বি ভার্ব, কোনগুলো ডু ভার্ব, কোনগুলো হ্যাভ ভার্ব। এই বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, তাহলে আমাদের রাইট ফর্ম ভার্বস অনেকটা ইজি হবে। অনেক সময় হয় কি, আমরা যাবতীয় রুল জানি, অনেক রুল মুখস্থ করি, আমরা প্রয়োগ করতে পারি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যে প্রয়োগ করব তার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম ছকের মধ্যে যে ভার্বগুলো থাকে বা ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব থাকে তার অর্থ জানতে হবে, তার প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম জানতে হবে। তারপরে সেই গল্পটা পড়ে সেটা বুঝতে হবে, সেটা কোন টেন্সে আছে সেটা বুঝতে হবে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা বুঝতে হবে, অতীত ঘটনা কোনো বোঝাইছে কিনা, ঐতিহাসিক কোনো ঘটনা আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে হবে, তাহলে ইজি হবে। আর এই যে টেন্স পরিবর্তনের সাথে সাথে বা ভয়েস চেঞ্জ পরিবর্তনের সাথে সাথে যেভাবে পরিবর্তন হয় সেই স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের জানতে হবে। তার মানে এই রাইট ফর্ম ভার্বসে একসাথে ব্রেনটা সব জায়গায় কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের জন্য ইজি হবে। তো প্রথম ও প্রধান যে কাজ সেটা হচ্ছে আসলে আমরা কিভাবে চেঞ্জ করব, তার জন্য কিছু নিয়ম জানা। অনেকে বলে যে রুল মুখস্থ করিয়া কোনো কাজ নাই। আসলে রুল মুখস্থ করা তো না, আপনি যে প্রয়োগ করবেন তার জন্য তো আপনার নিয়মটা জানতে হবে। আরে ভাই, নিয়মটাই তো রুল, এটা নিয়ে এত কথা বলার কিছু নাই তো। ঠিক আছে, এক একজনের এক এক মতামত, ব্যাপারটা তো এমন না। আপনাকে তো নিয়মটা অবশ্যই জানতে হবে। গ্রামারের সঠিক ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে এটা জানতে হবে। আপনি যদি গ্রামারের হিসাব বাদ দেন সে বিষয় আলাদা, যে আপনি ভুলভাল বলেন কোনো অসুবিধা নাই, আপনি যা বোঝাইতে চাচ্ছেন সেটা বোঝাইলে হয়েছে, ও বিষয়টা আলাদা। বাট এখানে কিন্তু আপনাকে সঠিক ফর্মটাই জানতে হবে। একটা এজ আপনি যোগ করেন নাই, কোনোভাবেই নম্বর পাবেন না পরীক্ষার ক্ষেত্রে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়াই, আমরা সরাসরি নিয়মে যাই। প্রথম কথা হচ্ছে আমি সবসময় এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। হুম, আমি রুলটা আলোচনা করে দিব, আর এই যে এক্সাম্পলটা দিব এখান থেকেই রুলটা মনে রাখতে হবে। প্রথমে এই একটা সেন্টেন্স আমি লিখলাম, হাসি পাওয়ার কিছু নাই, অনেকের হয়তো বা হাসি পাচ্ছে, যেমন একটা কমন রুল দিল, এখান থেকেই শুরু করতে হবে, যদিও ক্লাস 3-র বাচ্চাকে এটা পড়ানো হয়। এই সেন্টেন্সটা আমি লিখলাম। এবার তাহলে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে ভার্ব সেটা সাবজেক্ট এবং টেন্সের উপর নির্ভর করে আমাদের চেঞ্জ করতে হয়। এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করে দিব বা আই এস যোগ করব। আর যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল হয় সেই ক্ষেত্রে আমরা যে আমাদের ভার্বের মেইন ফর্ম সেটা ইউজ করব। মাথায় রাখতে হবে মেইন ফর্ম, ঠিক আছে, সেটা আমরা ইউজ করব, এর সাথে কোনো কিছু আমরা আর যোগ করব না। তাহলে এস, ইএস এবং আইএস শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসনের সাথেই
বসবে। এইটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে এটা ঠিক ততটাই কঠিন। অনেকে বলতে পারে যে সেই ছোট থেকে আমরা শিখছি যে হি শি ইট বা কোনো সিঙ্গুলার নাউন হলেই সেটা থার্ড পারসন। এই থার্ড পারসন চেনাটাই সব থেকে বড় জটিলতা। আমার পূর্বের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা আছে। সব থেকে বেশি ভুল এই রুলটাতেই হয়, বাকিগুলো তো মুখস্থ করলেই হয়ে যায়। এখানে থার্ড পারসন চিনতে অসুবিধা হয়। কাউন্টেবল আনকাউন্টেবল সম্পর্কে যাদের ব্যাপক ধারণা নেই, ডিটারমিনার সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের এই জায়গাগুলোতে প্রবলেম হয়। প্রোনাউন সম্পর্কে যাদের ধারণা নেই, এই জায়গাগুলা তাদের সব থেকে সমস্যা হয়। আবার দেখা গেছে যে নাউন ক্লোজ, নাউন ফ্রেজ এগুলো যখন আবার সাবজেক্ট হয় তখন আবার প্রবলেম হয়, এগুলো চিনতে না পারলে প্রবলেম হয়। হ্যাঁ, আবার একটা ফ্রেজের মধ্যে হেড ওয়ার্ড কোনটা সেটা চিনতে না পারলে আমাদের পরবর্তীতে ভার্ব নিতে অসুবিধা হয়। অনেক জটিলতা, অনেক জটিলতা। যত সহজ মনে হয় এত সহজ নয়। হ্যাঁ, তো যাই হোক, শুরুতেই আমরা এই রুল দিয়ে শুরু করলাম যে যদি আমাদের টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা এস বাই এস যোগ করব। আর ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল হলে আমরা কি করব, কোনো এস বাই এস যোগ করব না। 2 নম্বরে আসি। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তা আমরা এমনিতেই এখানে রাইজেস করে দিতাম। কেন? আমরা জানি দ্য সান হচ্ছে আমাদের সাবজেক্ট, অতএব এটা থার্ড পারসন সিঙ্গুলার এবং রাইজ থেকে আমরা রাইজেস করে দিতাম। আসলে এই জিনিসটা এখানে মুখ্য বিষয় নয়। এখানে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, রাইজেস তো করলাম আমরা, রাইজেস করলাম আমরা দ্য সান দেখে, এটা তো আমরা আগের রুলেই পড়লাম। কিন্তু এখানে কেন আমরা সেন্টেন্সটাকে পাস্ট করব না বা অন্য কোনো টেন্সে নিয়ে যাব না, এটা হচ্ছে প্রশ্ন। কারণ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য বাক্য। অতএব যখন আমরা কোনো চিরন্তন সত্য বাক্য পাবো বা কোনো অভ্যাসগত কর্ম পাবো বা যে জিনিসগুলো বৈজ্ঞানিক সত্য, যেমন ওয়াটার লিকুইড, এখানে অবশ্যই আমরা ইজ নিব। ওয়াটার ইজ লিকুইড, পানি তরল। এটা আগেও তরল ছিল, এখনো তরল, ভবিষ্যতে তরল থাকবে। যখন এটাকে আমরা বরফে পরিণত করব সেই বিষয় আলাদা। ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক সত্য, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করব, এটা আমরা প্রেজেন্ট টেন্সে রাখবো। তাহলে বি ভার্বের প্রেজেন্ট টেন্স কি? এম ইজ আর। তাহলে ওয়াটার আমাদের কি আছে? সিঙ্গুলার, অতএব আমরা এখানে ইজ নিলাম। এটা কেন সিঙ্গুলার? ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আমাদের আনকাউন্টেবল নাউন, অতএব এটা সিঙ্গুলার। এই কারণে আমরা ইজ নিলাম। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আসলে এখানে পাস্ট টেন্স করা যাবে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে তো ইসের সাথে ওয়াসও তো আমাদের সিঙ্গুলার, কিন্তু এটা আমরা কেন নিব না? কারণ এটা আমাদের চিরসত্য বাক্য। অভ্যাসগত কর্ম আমরা জানি, অভ্যাসগত কর্ম কি সেটাও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব, একই সেন্টেন্স আমি আর একটা লিখলাম, আই অফেন গো দেয়ার, হি অফেন গোজ দেয়ার। এখন কথা হচ্ছে যে এখানে আমি গো করলাম আই এর জন্য, এখানে আমি গোজ করলাম হি এর জন্য, তাই না? কিন্তু এটা কেন করলাম? এখানে কেন আমি ওয়েন্ট করলাম না, এখানে কেন আমি ওয়েন্ট করলাম না, বা কেন আমি হ্যাভ গান করলাম না, কেন আমি হ্যাজ গন করলাম না, কেন? কারণ হচ্ছে এখানে অফেন আছে। তাহলে এই কিছু ওয়ার্ড আমাদের আছে, অফেন, সামটাইমস, ডেইলি, রেগুলারলি, এভরিডে। এই ধরনের যে আমাদের কতগুলো শব্দ আছে, অফেন, সামটাইমস, ডেইলি, রেগুলারলি, এভরিডে, অলওয়েজ, ঠিক আছে?
নেভার, তারপরে আপনার জেনারেলি, নর্মালি, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। তাহলে এই ধরনের কোনো শব্দ যখন আমরা পাবো, তখন আমরা কি করব, সেই টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করার পর আমাদের কি হবে, আমাদের অবশ্যই সাবজেক্ট এই প্রথম রুল ফলো করতে হবে। তাহলে এই বাড়তি শব্দ আমরা পেলাম টেন্স নির্ণয়ের কারণে, ঠিক আছে? টেন্স নির্ণয় করার জন্য এটা আমরা পেলাম। আর ভার্ব আমরা কিভাবে ইউজ করব, এই প্রথম নিয়ম অনুসারে, সাবজেক্ট, থার্ড পারসন। এই তিনটা রুল আমরা যদি এ টু জেড একটু খেয়াল করি, তাহলে আমরা জিনিসটা আমাদের মাথায় কাজ করবে। যে প্রথমে আমরা যে রুলটা শিখলাম, ওইটা দ্বিতীয় রুলে বিদ্যমান আছে, তৃতীয় রুলেও বিদ্যমান আছে। তার মানে কি, আমরা পর্যায়ক্রমে একটা একটা করে শিখবো, আর এগুলো ভুলে যাব, তাই না? কি, অবশ্যই আমাদের ভুলে যাওয়া যাবে না, প্রতিটা মাথায় রাখতে হবে, সবগুলা মিলেই করতে হবে। এর আগেই আমি এই কথা বলেছি যে রাইট ফর্ম ভার্বসটা খুব সূক্ষ্মভাবে করতে হয়, খুবই সূক্ষ্মভাবে করতে হয়। আগে সবকিছু দিয়ে আপনার মাথায় না থাকে, কোনোভাবেই প্রপার ইউজ করতে পারবেন না। এজন্য ধারাবাহিকভাবে সবকিছু মাথায় রাখতে হবে, তবেই সম্ভব। হ্যাঁ, এরকম থাকবে যে ডিড ইউ ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে। তো এখানে আমরা অনায়াসে গো বসাবো, কিন্তু এটা কোন টেন্স, এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। কোনো কারণে গ্যাপ যদি দুই জায়গায় থাকে, তাহলে আমরা কিভাবে ইউজ করব, একটা মহাপ্রশ্ন। এখানে আমরা গো কেন নিলাম, এটার উত্তর আগে দিই। আমাদের সেন্টেন্সটা ডিড দিয়ে শুরু হয়েছে। আমরা সবসময় মাথায় রাখবো, আমরা কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে শিখেছিলাম, যে একবার যখনই সেন্টেন্সে ডিড ব্যবহার করা হবে, পরবর্তীতে আর কোনোভাবে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা যাবে না। একবার যখনই সেন্টেন্সে ডাজ ব্যবহার করা হবে, পরবর্তীতে ভার্বের সাথে আর কখনো এস বাই এর যোগ হবে না। সহজ কথাটা আমরা মাথায় রাখবো। এখন আমরা এখানে ডিটের কারণে গো নিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায়ও গ্যাপ আছে, তখন আমরা কি করব? তখন আমরা এই যে ইয়েস্টারডে, কোন টেন্স, পাস্ট, গতকাল, অতীত হয়ে গিয়েছে, এটা দেখে কিন্তু আমরা ডিড ব্যবহার করব। মাথায় থাকবে? তার মানে পুরো সেন্টেন্স আমাদের না পড়ে, পুরো গল্প না পড়ে কখনোই উত্তর করা যাবে না। হুম, এই বিষয়টা শতভাগ মাথায় রাখতে হবে। হুম, এইবার আমরা আর একটা জিনিস একটু খেয়াল করি। একই ভার্ব দুই ভাবে আমরা ইউজ করলাম, কারণ কি, ভার্ব একই, বাট আমরা কিন্তু দুই ভাবে ইউজ করলাম। উই স্পিক ইংলিশ, আমরা ইংলিশ বলি, সাবজেক্ট আমাদের কি, উই, ভার্ব কি, স্পিক, ইংলিশ আমাদের অবজেক্ট। তাহলে আমরা ইংলিশ বলি, ঠিক আছে, বা আমরা ইংলিশ বলতাম, বা আমরা ইংলিশ বলবো, তাহলে আসলে সেন্টেন্সটা আমি প্রেজেন্ট টেন্সে নিলাম। হ্যাঁ, আমরা ইংলিশ বলি, স্বাভাবিক কথা, সুন্দর কথা, সত্য কথা, সারা পৃথিবীবাসী ইংরেজি বলে, ইংরেজি চর্চা করে, এটাই সত্য কথা। এখন আমরা সাবজেক্ট, কাজটা আমাদের দ্বারা করা হয়, কিন্তু দেখেন তো, ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড স্পিক। আচ্ছা, এখানে কি ইংলিশ দ্বারা আমি জাতিকে বোঝাইছি? না, এটা বিষয়, ভাষাকে বোঝানো হয়েছে। যদি জাতি বোঝানো হইতো, তাহলে কিন্তু দা ইংলিশ হতো। এখানে কিন্তু দা ইংলিশ না, শুধু ইংলিশ। এটা মাথায় রাখতে হবে, জাতির সামনে দা বসবে, আবার ইংলিশ দ্বারা জাতিকেও বোঝাবে, ভাষাকেও বোঝাবে। যদি ভাষা বোঝায় আর্টিকেল বসবে না, জাতি বোঝালে অবশ্যই আর্টিকেল বসবে। তাহলে অবশ্যই যেহেতু ভাষা বোঝানো হয়েছে,
তাহলে ভাষা কি নিজে কথা বলতে পারে না মানুষ কথা বলে? অবশ্যই মানুষ কথা বলে। ভাষা নিজে যেহেতু কথা বলতে পারে না, অতএব এটা প্যাসিভ সেন্সে আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্যাসিভ সেন্সে যখনই থাকবে তখন আমরা কি করব? একটা বি ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে নিব আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। তাহলে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ইংরেজি বলা হয়, এটাই সত্য কথা। অতএব এটা আমরা পাস্ট টেন্স করব না, প্রেজেন্ট টেন্সে রাখবো। বি ভার্ব থেকে আমরা ইজ নিলাম, কারণ কি ইংলিশ হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে আমাদের ইজ নিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা খেয়াল করব যে কখন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস, কখন প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ প্যাসিভের সেন্স যদি আমাদের না থাকে আর গল্প পড়ে যদি এই সেন্স আমরা ধরতে না পারি, আমাদের কোনোদিনও উত্তর সঠিক হবে না। খুবই গুরুত্বপূর্ণ লাইট ফার্মাসের জন্য। এবং এই জায়গায় আমার অভিজ্ঞতা বলে যে আমার এখানকার যে বাচ্চারা আছে, আমার কোচিং এ যারা পড়ে, তারা প্রায় এই জায়গাটাতে গন্ডগোল করে, এই জায়গায় ভুল করে। আমি আশা রাখবো আপনারা এই জিনিসটা অনেক সতর্ক হবেন। আজকে আমি 5টা নিয়ম নিয়ে কথা বললাম। পরবর্তী ক্লাসে আবারও এরকম 5টা বা 10টা নিয়ম নিয়ে কথা বলবো। আসলে 5টার বেশি নিয়ম নিয়ে কথা বললে একবারে সব বিষয় নিয়ে যদি কথা বলি মাথায় থাকবে না। আর অনেকে আমি খেয়াল করেছি যে অল্প কিছু গুরুত্বপূর্ণ রুল পড়ে আর পড়ে না। আপনাকে নিয়মগুলো জানতেই হবে, তা নাহলে আপনি কোনোভাবেই প্রয়োগ করতে পারবেন না। যে যাই বলুক যে রুল ইজ ফর ফুল, ঠিক আছে, বোকারই রুল মুখস্থ করে, ব্যাপারটা এমন না। যে চালাক সেও রুল মুখস্থ করে, যে এই কথা বলে সেও জীবনে মনে রাখছে। আর মনে রাখতে হবে স্ট্রাকচার দেখে, সেন্টেন্স দেখে, এটা হচ্ছে কথা। শুধু রুল মুখস্থ করে আপনি প্রয়োগ করতে পারবেন না। এরকম এক্সাম্পলে প্রয়োগ করে যখন আপনি রুল মনে রাখবেন, তখনই না আপনার জীবনে কাজে লাগবে। রুল আপনাকে পড়তেই হবে, যত বড় ইয়া হন না কেন, ভালো স্টুডেন্ট হন না কেন বা ভালো টিচার হন না কেন, আপনাকে মনে রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। ঠিক আছে? কাজে অবশ্যই আপনাকে নিয়ম জেনেই ইউজ করতে হবে। হ্যাঁ, তো এই নিয়মগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব এবং এরকম সেন্টেন্স আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব বাড়িতে, এবং একটু খেয়াল করবো আমরা সেন্টেন্সগুলা কিভাবে করতে হয়। আর এই কিছু জিনিস আছে একবারে ডিরেক্ট মনে রাখতে হবে, মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। এই ধরনের যে শব্দগুলো আছে এখানে বই খুললে আপনারা পাবেন, এগুলো মনে না রাখলে আপনাদের প্রয়োগ করতে আপনারা পারবেন না। আর অনেকের ক্ষেত্রে হয় কি যে বই থেকে রুল পড়ে তারা প্রয়োগ করতে পারে না। এই কারণে এই আলোচনাগুলো তারা যদি এই ক্লাসগুলো দেখে এবং আলোচনাগুলো বুঝে, তাদের জন্য ইজি হবে। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।